আপনারা অ্যারেস্ট করছেন কেন? আরে ভাই, আপনারা অ্যারেস্ট করছেন কেন? আরে ভাই, আরে ভাই, আমার গণতান্ত্রিক অধিকার নাই, সাংবিধানিক অধিকার আছে ভাই। আমার দুইটা অ্যারেস্ট করছেন। আরে ভাই, কাচ্ছেন কেন? কাচ্ছেন নাকি? আপনি লবল কাজ করছেন, আপনি আইনের দর্শক, জুলাই যোদ্ধা যারা আছে তাদের কপাল যে এত দ্রুত পুড়বে কেউ কিন্তু বুঝতেই পারেনি, রীতিমতো আমিও বুঝতে পারিনি। এবার প্রকাশ্যে জুলাই যোদ্ধাদের বেছে বেছে বের করে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে সার্জিস আলম এ নিয়ে লাইভে এসেছে যে আমরা আবারও একটা হাসিনার যুগে চলে এসেছি, জুলাই যোদ্ধা যারা আছে একটু সাবধানে থেকো। দর্শক, এই লাইভ শেষ করতে না করতে জুলাই যোদ্ধা মাহাদিকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা তাকে সবাই চিনেন। তাকে পুলিশ একভাবে বলতে গেলে জোর করে উঠিয়ে নিয়ে এসেছে মিডিয়ার সামনে। কথা বাড়াচ্ছি না, দেশের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। জুলাই যোদ্ধা যারা আছে তারা একটু সতর্ক থাকবেন, কারণ এই সরকারের আমলে আপনারা কিন্তু নিরাপদ না। কথা বাড়াবো না, চলুন বিস্তারিত দেখব। আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। আমি যেটা বলতে চাচ্ছি, জুলাই যোদ্ধাদের শাস্তি শুরু হয়ে গেছে, তাদেরকে কিন্তু ফাঁসিতেও ঝুলিয়ে দেওয়া হতে পারে। শেখ হাসিনা বা ভারতের পক্ষ নিয়ে এই সরকার অনেক কিছুই করবে, আপনারা দেখবেন। চলুন দেখে আসা যাক, আশা করি সঙ্গে থাকবেন। আপনি আইনের বিরুদ্ধে কাজ করছেন, আমার সাংবিধানিক অনুচ্ছেদে আমি কাজ করছি। আপনারা অ্যারেস্ট করছেন কেন? আরে ভাই, আপনারা কাজ করছেন কেন? আরে ভাই, আমাদের প্রোগ্রাম আছে। না ভাই, দাঁড়া, আমাদের প্রোগ্রাম আছে। এই যে আপনাকে তো কালকে ইনভিটেশন দিয়েছি। পারমিশনের কি আছে আমাকে একটু বুঝাই বলুন। আমি কেন আছি? আপনি আমাকে জায়গা দিচ্ছেন। কথা বলুন, দাঁড়াই না। ভাই দাঁড়ান, আমাকে 2 মিনিট বলবেন তো? আমি কই যাবো? আমাকে হাত দিচ্ছেন কেন আপনি? আমি টাকা দিচ্ছেন কেন? আপনি কে হাত দিচ্ছেন কেন? আপনি কে হাত দিচ্ছেন কেন? আরে আজব, আপনি আমাকে হাত দিচ্ছেন কেন? আরে ভাই, আমার গণতান্ত্রিক অধিকার নাই, সাংবিধানিক অধিকার আছে ভাই। আমার দুইটা অ্যারেস্ট করছেন। আরে ভাই, কাচ্ছেন কেন? কাচ্ছেন নাকি? আপনি লবল কাজ করছেন, আপনি আইনের বিরুদ্ধে কাজ করছেন। আমার সাংবিধানিক অনুচ্ছেদে আমি কাজ করছি। আপনারা অ্যারেস্ট করছেন কেন? আরে ভাই, আপনারা লবল কাজ করছেন কেন? আরে ভাই, আপনি লবল কাজ করছেন। আজব, আপনি কি আমাকে টেনেছেন? আরে ভাই, আমার অপরাধ কি? আমার অপরাধ কি? আরে অপরাধ কি বলবো? আরে অপরাধ বলবেন না। আপনি আমাকে অপরাধ বলবেন না। আপনি টাকা চাই কেন? টাকা দিয়েছেন কেন? দিয়েছি। আইন বিরোধী কাজ করছেন কেন? এরা আগে থেকে আমাদের গোপনীয় প্রোগ্রাম ছিল, আগে থেকে অবগতি করা ছিল। পুলিশ আমাদের 2 জন ছেলেকে অ্যারেস্ট করেছে এবং কোনো ধরনের অপরাধ ছাড়া আমি এখানে এসেছি। পুলিশের সাথে কথা বলেছি যে কেন আমার 2টা বাইক অ্যারেস্ট করা হলো, রাজু এবং সুমন, তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো? আমরা আসলে কিছু বলেন নাই, তার যেটা করেছে। আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল? আমাদের প্রোগ্রাম ছিল মুর্শিদিনের প্রতিবাদ এবং দ্রব্যমূল্য, এবং কোনো দলীয় প্রোগ্রাম না। এটা অভিযোগের সমাজে ছাত্রদের মেনে প্রথম ছিল। আমি আসলে কিছু বলেন নাই। ওদের সঙ্গে কি ছাত্রগুলো ছিল? ওদের সঙ্গে কি ছাত্রগুলো? আমরা তো আসলে গেদার হতে পারি না। আপনারা দেখলেন এখানে আসলে আন্ডার জুন অ্যারেস্ট করে ফেললো। আমাদের কোনো মামলা আছে, আমি কোনো অপরাধ করেছি, আমাকে বলতে হবে তো। হ্যালো, লোকাল কাজ করছে, উনি রাজনীতি করতে চাইলে উনি রাজনৈতিক দলে। এনসিপি নেতা সার্জিস আলম যুক্ত আছেন, তার সাথে যুক্ত হবার চেষ্টা করব। দেখতে পাচ্ছি তিনি যুক্ত আছেন আমাদের সাথে। সার্জিস, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, সরকারের 180 দিন, এই ব্যাপারটিকে আসলে কিভাবে দেখছেন? অর্জন, ব্যর্থতা সবকিছু নিয়ে আলোচনা করব। বিরোধী দলের দৃষ্টিতে প্রথম 6 মাসে সরকারের সফলতা অর্জন কি, এবং যদি বলি বড় ব্যর্থতা বা এখনো অপূর্ণতা তো অবশ্যই রয়েছে, কোথায় সেই অপূর্ণতা দেখছেন?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরকার ৬ মাস পার করলো। খুব স্বাভাবিকভাবেই একটা আমাদের ভেঙে চুরে নতুন করে একটা সিস্টেম গড়তে হবে। সেই জায়গায় আ আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটা সময় পার করেছে এবং বর্তমান বিএনপি সরকার ৬ মাস পার করলো। স্বাভাবিকভাবে এই সরকারেরও বেশ কিছু সফলতা বলি, সমালোচনা বলি, ব্যর্থতার জায়গা অবশ্যই রয়েছে। আ আমি যদি পজিটিভ জায়গাটা দিয়ে শুরু করতে চাই, আমরা সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ২ টি স্টেটমেন্ট দেখেছি। যেটা আমরা বলতে পারি যে আমাদের ফরেন মিনিস্ট্রি একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে যে ধরনের স্টেটমেন্ট দেওয়ার কথা, জনগণকে ধারণ করার কথা, আমাদের আকাঙ্ক্ষাকে ধারণ করার কথা, তারা সেটা করার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের আমাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তো এরকম এই মন্ত্রণালয় সংশ্লিষ্ট আমরা বেশ কিছু বিষয়কে পজিটিভ ভাবে দেখি। আবার সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন যেগুলো হয়তো ভালো হতো যদি তারা ভালোভাবে এক্সিকিউট করতে পারতো। ধরেন আপনি খাল খননের কথা বলেন কিংবা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে দেশের দরিদ্র মানুষদেরকে নিয়ে আসার জন্য ধরেন কার্ডের যে বিভিন্ন আ প্রণোদনাগুলো বা সিস্টেমগুলো চালু করেছে এগুলো ভালো হতে পারতো। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ধরনের সরকারের সবচেয়ে বড় ফোকাসের যে মেগা প্রজেক্ট দুটি, সেই দুটিতে আমরা প্রচন্ড পরিমাণে দলীয়করণ, স্বজনপ্রীতি, দুর্নীতির রিপোর্ট দেখছি, যেটা আমাদেরকে আশাহত করেছে। কিন্তু এর বাইরে আসলে বিএনপি সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। কারণটা হচ্ছে, একে তো হচ্ছে বিএনপি নিজেই বিগত ১৬-১৭ বছরের সাফারার। দ্বিতীয়ত হচ্ছে বিএনপি তার জায়গা থেকে এই সাফার করার সময় এই কমিটমেন্ট গুলো জনগণকে দিয়েছে যে তারা এটা করবে। কিন্তু বিগত ৬ মাসে আমরা যখন দেখি যে প্রত্যেকটা জায়গায় আবার দলীয়করণ হচ্ছে, আবার যখন আমরা দেখি যে স্বজনপ্রীতি করা হচ্ছে, একদম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে শুধুমাত্র সেখানে নিয়োগ পাওয়ার সবচেয়ে বড় ক্রাইটেরিয়া হচ্ছে তাকে বিএনপির হতে হবে, যোগ্যতাটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে না, সেটা আমাদেরকে আশাহত করে। পাশাপাশি আমরা দেখছি যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি কিংবা জ্বালানি সংকট, বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, এগুলো কিন্তু আমাদের জনগণের যে অস্বস্তির পরিমাণটা এটা প্রত্যেকদিন অনেক বেশি বাড়িয়ে তুলছে এবং আমাদের অর্থনৈতিক একটা সংস্কার আসলে জরুরি। ইন্টারিম সরকারের সময়ে অনেক প্রতিকূলতার পরও তারা অর্থনীতি সংস্কার করার চেষ্টাটা করছিল কিংবা আমরা খুব বেশি মানে যেই জায়গায় তারা ওই দায়িত্বটা নিয়েছিল ওই জায়গা থেকে কিন্তু অর্থনীতি একদম ফল করা, একদম ধসে পড়ার একটা সম্ভাবনাও ছিল। কিন্তু সেই জায়গা থেকে তুলনামূলক একটা ভারসাম্যপূর্ণ অবস্থা তারা ধরে রেখেছিলেন। কিন্তু আমরা বিএনপি সরকারের জায়গা থেকে যেটা দেখছি যে আসলে এই ক্ষেত্রে আমাদেরও সহযোগিতা করা প্রয়োজন সরকারকে। কারণ দেশ যদি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা তো এই ক্ষতি এড়াইতে পারবো না, আমরা যতই বিরোধী দল হই না কেন। কিন্তু আমরা দেখছি যে আবার ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে এই জায়গাগুলোতে দলীয়করণ করার প্রচেষ্টা, কিংবা আপনি যদি দেখেন ওই অর্থনৈতিক সংস্কারগুলো যেভাবে এক্সিকিউট করার কথা ছিল সেগুলো আমরা সেভাবে দেখিনি দেখে আইএমএফ এর মতো জায়গা থেকেও আমাদের সরকারকে গিয়ে সেইখানে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এবং সবচেয়ে দুঃখজনক যেটা, যে ৬ মাস এই ১৮০ দিনের মধ্যে আমাদের এই যে অধ্যাদেশগুলো ছিল যেগুলো আইনে পরিণত করার কথা ছিল, জুলাই সনদ বাস্তবায়নের কথা ছিল, এই জায়গাটাতে আমরা একদম স্পষ্টভাবে প্রতারিত হয়েছি। এর পূর্বে আমরা যে বিষয়গুলো আমি বললাম এগুলো খুব স্বাভাবিকভাবে একটা সরকারের কাছে আমি ৬ মাসে সবকিছু মন মতো পাবো না। কিন্তু এই যে জুলাই সনদকে গণভোটের রায়কে বাস্তবায়ন করা, অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা, এই জায়গাটাতে আমরা একদম রীতিমতো প্রতারিত ফিল করেছি। কারণটা হচ্ছে অধ্যাদেশের শুধু ওইগুলো আইনে পরিণত করা হয়েছে যেগুলো বিএনপি না যে কোনো সরকার এমনিতেও তার জায়গা থেকে করতে পারত। জি, বেশ কিন্তু কয়েকটি সংকটের কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রে বিরোধী দলের জায়গাটা কোথায়? এই ১৮০ দিনে বিরোধী দল কি কি করলো এ ব্যাপারে? আমি আমি ওটা তুলে ধরছি। যে জিনিসটা শুধু বলছিলাম যে মানে আমাদের সবচেয়ে আক্ষেপের জায়গা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৬ থেকে ২০টা যে অধ্যাদেশগুলো আইনে পরিণত করা দরকার, যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি স্বাধীনতা প্রয়োজন, যে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এতদিন ধরে অপরাজনীতি হয়েছে, বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলকে জুলুমের শিকার হতে হয়েছে, ওই প্রতিষ্ঠানের যে সংস্কার সংক্রান্ত আমাদের যে অধ্যাদেশগুলো সেগুলো আইনে পরিণত হলো না। এবং সর্বশেষ তারা বলেছিল যে এগুলোকে সংস্কার করে আরো ভালো করবে, তারপরে বাস্তবায়ন করবে। কিন্তু যখন আমাদের সামনে গুম অধ্যাদেশের খসড়া আসলো আমরা আরো আশাহত হয়েছি। কারণ যেই বাহিনী গুম করে ওই বাহিনীর হাতে এই গুমের যে মানে এটার বিচারিক প্রক্রিয়া, এটার তদন্ত, সেই ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়া হলো।
এবং সর্বশেষ আপনি দেখেছেন যে আমরা বিরোধী দল যখন এই বিষয়গুলো সংসদে কথা বলার চেষ্টা করছিলাম, রাজপথে, পথসভায়, পদযাত্রায় কথা বলার চেষ্টা করছিলাম, আমাদের উপরে একদম সশস্ত্র হামলা হয়েছে। আসলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, আমাদের ভাই আলিফকে তার চোখ তুলে নেওয়া হয়েছে। তো আমাদের সবচেয়ে আক্ষেপের জায়গা যেটা, যে সংসদে আমার বিরোধিতার ভাষা যেটা হবে, রাজপথের বিরোধিতার ভাষা কিন্তু সেটা হবে না। আমরা চাইনি যে 6 মাসে আমাদের বিরোধিতা রাজপথেও চলে যাবে, কিন্তু যেটা হয়েছে, যখন আমরা দেখি আমার গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে না, আমরা রাজপথ থেকে বলেছি। কিন্তু আমাদের কথার বিপরীতে কথা না বলে বিএনপি সেখানে ক্ষমতা দেখিয়েছে। বিএনপি আপনি দেখিয়েছেন আমাদেরকে কিভাবে সিলেটে, হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় আমাদেরকে অতর্কিত আক্রমণ করা হয়েছে। তো আমরা বিরোধী দল হিসেবে সংসদে বলেন, রাজপথে বলেন, প্রত্যেকটা জায়গায় সরকারের যৌক্তিক সমালোচনা করার চেষ্টা করছি। সরকারের পলিসিগুলোতে যেখানে সংশোধন দেওয়া প্রয়োজন, আমরা দেখেছি প্রধানমন্ত্রী সেগুলো অ্যাড্রেস করছেন, আমরা আমাদের জায়গা থেকে অ্যাড্রেস করছি। সো আমাদের বিরোধী দল হিসেবে সেই সহযোগিতা সবসময় থাকবে। কিন্তু সরকার যদি আবার ওই একইভাবে ক্ষমতাকে নিজের মধ্যে পুঞ্জীভূত করতে চায়, সরকার যদি প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ করতে চায়, স্বজনপ্রীতি জি করতে জি চায়, জি এবং নিশ্চয়ই সার্জিস আলম, আপনার কাছ থেকে আমরা বেশ কয়েকটি অভিযোগের কথা শুনলাম, বিরোধী দলের জায়গা থেকে আপনি বেশ কয়েকটি সংকটের কথা জানাচ্ছিলেন, সেই বিষয়ে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতে চলেছে, তাই সেগুলো দেখতে অবশ্যই আপনাদের কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য।